হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি যে চ্যাপ্টারটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো পরিমিতির একটি চ্যাপ্টার, যেটি আমার হাতে ঘুরে বেড়াচ্ছে। দেখো কি চ্যাপ্টার বলো তো? গোলক। গোলক বা স্ফেয়ার নিয়ে আমি আজকে আলোচনা করব, ঠিক আছে? তো এই গোলকের প্রথমে থিওরিটা বুঝে নিই, তারপরে আস্তে আস্তে বসে দেখি অঙ্কগুলোকে করব, ঠিক আছে? তো গোলক কাকে বলবো? গোলক হলো গোলাকার কোনো ঘনবস্তুকেই আমরা গোলক বলবো, ঠিক আছে? যেমন ধরো এই যে প্লাস্টিকের বলটি, এটি একটা গোলাকার শেপ, এটি একটি ঘনবস্তু, তাহলে একে আমরা কি বলবো? গোলক বলবো। তো গোলকের কটি তল থাকে? না, একটি মাত্র তল থাকে, সেটি হলো বক্রতল। আর কি গোলকের উদাহরণ হতে পারে? মার্বেল, লোহার বল, তারপরে গোলাকার লেবু, এগুলো সবই হচ্ছে গোলকের উদাহরণ, ঠিক আছে? তো এই গোলককে যদি আমরা একটি এই বোর্ডের ওপর যদি ফেলি, অর্থাৎ একটি দ্বিমাত্রিক তলে যদি গোলককে আমরা রাখি, তাহলে কিরকম দেখতে পাবো? একটি বৃত্তের মতো দেখতে পাবো। বৃত্তের অংশ দেখতে পাচ্ছি, তাই না? তাহলে এই বৃত্তাকার অংশটার কি থাকে? একটা ব্যাসার্ধ থাকে, একটা কেন্দ্র থাকে, একটা ব্যাস থাকে। সেরকমই গোলকেরও আমাদের কেন্দ্র আছে, ব্যাস আছে, আর ব্যাসার্ধ আছে, ঠিক আছে? তো গোলককে যদি আমি দুটি অংশে ভাগ করি, ধরো একটা গোলাকার তরমুজ, তাকে দুটো অংশে যদি ভাগ করি, তাহলে কি পাবো? একটি অংশ পাবো বক্রতল, অর্থাৎ এর একটি অংশ এই যে বক্রতলটা পাবো, আর কি পাবো? ওপরের তলটা সমতল পাবো। তাহলে অর্ধগোলকের দুটি তল, একটি হচ্ছে বক্রতল, একটি সমতল, কিন্তু গোলকের একটি মাত্র তল, সেটি হলো বক্রতল। বোঝা গেল? তাহলে গোলকের সূত্র আমরা কি পাচ্ছি? একটা বক্রতল যেহেতু পাচ্ছি, তাহলে বক্রতলের ক্ষেত্রফল পাবো। এক নম্বর, বক্রতলের ক্ষেত্রফল, বা এটাই হচ্ছে ওর সমগ্রতল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার। তাহলে এটা হলো গোলকের বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল। 2 নম্বর হচ্ছে ওই যে গোলকটা, সেটা তো একটা কোনো জিনিস পদার্থ দিয়ে তৈরি, তাহলে তার কি থাকবে? একটা আয়তন থাকবে। তাহলে গোলকের আয়তন সমান হয় 4/3 পাই আর কিউব, ঠিক আছে? এই হচ্ছে গোলকের সূত্র। এই দুটো সূত্র আছে আমাদের। আর একটা সূত্র আছে, ধরো যদি গোলকটা ফাঁপা হয়, ফাঁপা গোলক, তার ক্ষেত্রে আয়তন কি হবে? দেখো ফাঁপা মানে কি? ভিতরটা একটা দেখাচ্ছি আমি। ফাঁপা মানে ধরো ওই পুঁথির মালা দেখেছো? সেই পুঁথির মালার মাঝখানটা কি থাকে? একটা বৃত্তাকার এরকম হোল থাকে বা গর্ত থাকে। তাহলে এই ছোট গর্তটারও তো একটা ব্যাসার্ধ থাকবে, ছোট আর এই মালাটাকে যদি আমি বড় আর ধরি, তাহলে এর যে আয়তনটা হবে ফাঁপা গোলকের ক্ষেত্রে, যে আয়তনটা হবে সেটি হলো 4/3 পাই এই বড় আর এর কিউব মাইনাস ছোট আর এর কিউব। অর্থাৎ 4/3 পাই আর কিউবের বড়টার আয়তন বের করবো, আর এই ছোট জায়গাটার আয়তন কি হতো আমরা বের করবো 4/3 পাই ছোট আর কিউব। সেই দুটোকে বিয়োগ করলে যা হবে সেটাই হবে এর আয়তন ফাঁপা গোলকের ক্ষেত্রে। বুঝতে পেরেছ? এবারে গোলকটাকে দুভাগে ভাগ করলে যেটা পাচ্ছি আমরা, একটা অর্ধগোলক পাচ্ছি। তো এই অর্ধগোলকের এই অংশটা কি? বক্রতল, আর এটা কি? সমতল। এই সমতলটা তো একটা বৃত্তাকার ক্ষেত্র, তাই না? তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল কি হবে? অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর স্কয়ার, কারণ গোটা গোলকটা কত ছিল? 4 পাই আর স্কয়ার। তাহলে অর্ধগোলক হবে 2 পাই আর স্কয়ার বক্রতলের ক্ষেত্রফল। আর যদি বলে সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে কি পাবো? 2 পাই আর স্কয়ার তো পাবোই, তার সাথে এই যে বৃত্তাকার ক্ষেত্রটা পাচ্ছি আমরা উপরে, সেটারও একটা ক্ষেত্রফল আছে পাই আর স্কয়ার, অর্থাৎ 3 পাই আর স্কয়ার আমরা পাবো সমগ্রতলের ক্ষেত্রফল। অর্ধগোলকের ক্ষেত্রে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 3 পাই আর স্কয়ার। বোঝা গেল? আর আয়তন কি হবে?
আয়তন ওর অর্ধেকই হবে গোলকের, আয়তন সমান হবে 2/3 পাই আর কিউ। এই হলো আমার অর্ধগোলকের সূত্র। এই সূত্রগুলো দিয়ে আমরা সব অঙ্কগুলোকে করতে পারবো। বোঝা গেল? আশা করি বোঝাতে পেরেছি। চলো এবারে আমরা অঙ্ক শুরু করে দিই। ঠিক আছে, দেখো একের অঙ্কে কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেমি হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 10.5 সেমি, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করতে হবে, অর্থাৎ ওর বক্র তলটাই তো সমগ্র তল। তাহলে বের করে দিই আমরা। গোলকের ব্যাসার্ধ ছোট r সমান 10.5 সেমি। তাহলে ব্যাসার্ধ দেওয়া আছে, অর্থাৎ এই যদি গোলক হয় তার ব্যাসার্ধ r দেওয়া আছে, আমাকে শুধু সমগ্রতল বা বক্রতল একই ব্যাপারে তার ক্ষেত্রফলটা বের করতে হবে। সূত্র আমরা শিখে গেছি, কি সূত্র, 4πr²। তো সমগ্র তলের ক্ষেত্রফল সমান হবে 4πr², অর্থাৎ 4 ইন্টু পায়ের মান কত আমরা জানি না, পায়ের মান হয় 22/7, 22/7 ইন্টু আর হচ্ছে 10.5 ইন্টু 10.5। যেহেতু স্কোয়ার আছে দুবার লিখবো, তো দশমিক তুলে দিলে কি পাবো আমরা, 4 ইন্টু 22/7 ইন্টু 105/10, 105/10। দশমিক তুলে দিয়েছি, যেহেতু এক ঘর পর দশমিক ছিল তাহলে নিচে একটা করে শূন্য, 7 একে 7, 7 15, 105। এবারে উপরের গুলো গুণ করবো, নিচের গুলো একটু কাটাকাটি করে দিই, আরো কাটাকাটি যাবে। 5 2 10, 5 3 15, 5 2 10, 5 21, 2 2 4, 2 1 2। আর দেখো নিচে কিছু নেই, ঠিক আছে। তাহলে এবার উপরে গুলো গুণ করি, 3 21 63 আর 22, 63 আর 22 গুণ করলে আমাদের যা হবে সেটাই হচ্ছে ওই গোলকের সমগ্রতল বা বক্রতলের ক্ষেত্রফল। 3 22 66, হাতে রইল 6, 6 22 132 আর 6 138, তাহলে 1386 বর্গ সেমি। যেহেতু ক্ষেত্রফল বর্গ সেমি হবে। বুঝা গেল? খুব সহজ না? চলো পরের অঙ্ক আমরা করি। 2 অঙ্কে কি বলছে দেখি, একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17.50 টাকা হিসাবে 431.20 টাকা লেগেছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ একটা চামড়া বল তৈরি করছে, তার প্রতি বর্গ সেমিতে, অর্থাৎ ওই যে বক্রতলের যে ক্ষেত্রফল এক এক বর্গ সেমিতে কত করে লাগছে না 17.50 টাকা করে লাগছে। এই হিসাবে মোট ওইটাকে তৈরি করতে লেগেছে আমাদের 431.20 টাকা। তাহলে ওর ব্যাস কত, ওই গোলকটার ব্যাস কত আমাদেরকে বের করতে হবে, অর্থাৎ 2r বের করতে হবে। বুঝতে পেরেছে? চলো করে দিই। তো প্রথমে আমরা কি করব, গোলকটা ব্যাসার্ধ ধরে নেবো আর, তাহলে ব্যাস হবে 2r। তাহলে আমরা কি বের করবো, ওর যেহেতু বলটাকে চামড়া দিয়ে তৈরি করছে তাহলে ওর সমগ্র তলটা বের করবো। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলটা বের করে নিই। ধরি গোলকটির ব্যাসার্ধ সমান, গোলকটির ব্যাসার্ধ সমান r সেমি, এটা ধরে নিলাম। তাহলে ব্যাস হবে 2r সেমি, আর সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল হবে 4πr²। এটা সমগ্র তলের ক্ষেত্রফল। এবার দেখো আমাদের কিন্তু সমগ্র তলের ক্ষেত্রফল বলে দেওয়া নেই, কিন্তু ওই যে চামড়াটার দামটা বলে দেওয়া আছে, এক এক বর্গ সেমিতে 17.50 টাকা করে। এই হিসাবে মোট ওর কত লেগেছে তৈরি করতে, 431.20 টাকা। তাহলে কি লিখবো, 17.50 টাকা খরচ হয় এক বর্গ সেমিতে। তাহলে 1 টাকা খরচ হয় 1/17.50 বর্গ সেমিতে, আর 431.20 টাকা খরচ হবে কতই, তাহলে 431.20/17.50।
এটা যা বেরোবে সেটাই হবে ওই চামড়াটা লেগেছে, অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। বুঝে গেল? শর্তানুসারে 4 পাই আর স্কয়ার সমানই হচ্ছে 431। দেখো এখানে দশমিক দু ঘর পর আছে, তাই তুলে দিলাম। ঠিক আছে, তাহলে 431/20 = 1750 হলো। বা এবারে আমি পায়ের মানটা বসিয়ে দিই, 22/7 ইন্টু আর স্কয়ার সমান, এখানে একটা করে শূন্য কেটে নিই, 431/2 = 1750 বা আর স্কয়ার সমান 4312 ইন্টু 7টা উপরে চলে যাবে, আর 4 আর 22টা নিচে বসবে, 175 ইন্টু 4 ইন্টু 22 হলো। এবারে আমরা 11 দিয়ে কাটি, 11 2 22, 11 3 33, 10 101, 9 11 99, 11 2 22 কাটাকাটি হলো। এবার 7 দিয়ে এটাকে কাটি, 7 1 7, 7 2 14, 7 5 35, আর একবার 2 দিয়ে কেটে নিই, 2 1 2, 2 19 38, 2 6 12, তাহলে 196। আর নিচে দেখো 4 আর 25 আছে, আমি এটা কাটতে পারি কিন্তু কাটবো না, কারণ 4 25 100 হবে, কারণ পুরোটা তো কাটবে না আমার, তাহলে আমার বের করতে সুবিধা হবে। বা আর সমান হবে √196/25 কত হয় 100 হলো। বা আর সমান, প্লাস মাইনাস দিইনি কারণ এটা তো বৃত্তের ব্যাসার্ধ কখনো নেগেটিভ হতে পারে না, সবসময় পজিটিভ হবে। তাহলে 196 হচ্ছে 14 বর্গ, আর 100 বর্গ হচ্ছে 100 হচ্ছে কার বর্গ 10-এর হলো। তাহলে 1.4 আর এর মান পেলাম আমরা 1.4, যেহেতু নিচে একটা শূন্য আছে তাহলে দশমিক 1 ঘর পর বসবে, তাহলে ব্যাসার্ধ হলো আমাদের 1.4 সেমি। আমাদের কি বের করতে বলেছে? ব্যাস বের করতে বলেছে, তাহলে ব্যাস কত হবে? অতএব ব্যাস সমান হবে 2 ইন্টু 1.4 অর্থাৎ 2.8 সেমি। এই হলো আমাদের ওই গোলকটির ব্যাস। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছে। চলো পরের অঙ্ক আমরা করে নিই। 3 নম্বর অঙ্কে কি বলেছে? স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য 7 সেমি হলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে হিসাব করে লিখি। তো স্কুলের শর্টপাটের বলটার ব্যাসের দৈর্ঘ্য কত বলছে আমাদের? 7 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে? ওর অর্ধেক, 7/2 সেমি। তাহলে ওই যে বলটা তৈরি হয়েছে লোহা দিয়ে, সেটাতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ কি বের করতে হবে আমাকে? পদার্থটা বের করছি মানে কি বের করবো? আয়তন বের করবো। তাহলে বের করে দিই, চলো। তাহলে লোহার বলটির ব্যাস কত আমাদের? 7 সেমি। অতএব ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ হবে 7/2 সেমি। এটা হলো আমাদের ব্যাসার্ধ। তাহলে ওই লোহাটা, বলটাতে কতটা লোহা আছে সেটা আমাদের বের করতে গেলে কি করতে হবে? আয়তন বের করতে হবে। অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব। তো 4/3 পাই মানে 22/7 ইন্টু আর কিউব, অর্থাৎ 7/2টাকে আমরা 3 বার লিখব। 7/2 হলো। এবারে আমরা ক্যালকুলেশন করে নিলি, উত্তর পেয়ে যাব। 7 7 কেটে দিলাম, 2 2 4, আবার 2 2 কেটে দিলাম, 2 11 22, আর কাটাকাটি যাবে না আমাদের। ঠিক আছে, তাহলে এগুলো গুণ করে দিই। 7 7 49, আর 11 গুণ করলে কত হয়? 9 11 99, 4 11 44, আর 9 53, 539/3 ঘন সেমি। যেহেতু আয়তন বের করছি তাই ঘন হবে। এবারে 3 দিয়ে যদি একটা ভাগ করি, 3 1 3, 2 23, 3 7 21, 2 29, 3 9 27, 2 উপরে 3 নিচে,
ঘন সেমি, অর্থাৎ 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা আছে। যেটা এর আয়তন বেরোলো সেটাই হবে লোহার কতটা আছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। আগের অঙ্ক কি বলেছে দেখো, 28 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করি। তো দেখো 28 সেমি ব্যাস বিশিষ্ট একটি গোলককে আমরা জলে ডুবিয়ে দিচ্ছি, তাহলে জলে ডোবানোর ফলে কি হবে, জলটা অপসারিত কতটা হচ্ছে সেটা কি হবে না, ওই গোলকের যতটা আয়তন সেই পরিমাণ জলকেও অপসারিত করে দেবে, তাই না? তাহলে আমাদের কি বের করতে হবে, গোলকটির আয়তন বের করতে হবে। তো আয়তন বের করলেই জেনে যাবে যে কতটা জলকেও অপসারিত করেছে। তাহলে গোলকটির ব্যাস ব্যাসকে কি লিখি আমরা, 2r সমান 28 সেমি। তাহলে ব্যাসার্ধ কত হবে ওর, 28/2 সেমি। অতএব কি বের করবো, গোলকটির আয়তন বের করবো। আয়তন সমান কি হয়, 4/3 পাই আর কিউব, অর্থাৎ 4/3 ইন্টু 22/7 ইন্টু 28/2 এবার ক্যালকুলেশন করবো আমরা। 7 একে 7, 7 4 28, 2 2 এ 4, 2 1 কে 2, 2 1 কে 2, 2 14 28। আর কি কাটবে, আর কাটবে না। তাহলে উপরে গুলো আমরা গুণ করে দিই, কত হচ্ছে দেখি, আর নিচেই 3 থাকবে আমাদের। তাহলে 4/22 88, আর 14 আর 28 গুণ করে যত হবে সেগুলোকে সব একসঙ্গে গুণ করে নেবো আমরা। তো উপরে গুণগুলো করলে আমার হবে 3 4 4 9 6, তোমরা গুণ করে নেবে। ঘন সেমি, এটাকে যদি 3 দিয়ে ভাগ করি আমরা কি পাবো, 11 3 4 12 2 29 3 9 27 2 26 3 8 24 2/3 এত ঘন সেমি। ঠিক আছে, তাহলে এত ঘন সেমি জল ওই গোলকটি অপসারিত করবে, ওখান থেকে অপসারণ করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। 5 অঙ্কে কি বলেছে দেখো, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময়ে তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। তাহলে গোলাকার গ্যাস বেলুনটা প্রথমে ব্যাসার্ধ কত ছিল, 7 সেমি, যে সেটাকে ফোলানো হলো, ফোলানোর পরে কত হয়ে গেল, ব্যাসার্ধটা 21 সেমি হয়ে গেল। তাহলে প্রথমে যে গোলাকার গ্যাস বেলুনটা ছিল তার বক্রতলের ক্ষেত্রফল একটা ছিল, এখন যখন ওকে ফোলানো হলো তার ফলে যে ব্যাসার্ধ 21 সেমি হয়ে গেল, তার ফলে তো ওর বক্রতলের ক্ষেত্রফলটা বেড়ে গেছে, তাই না? তাহলে এই প্রথমের বক্রতলের ক্ষেত্রফল আর এই পরে ফোলানোর পর কত বক্রতলের ক্ষেত্রফল হলো সেই দুটোর অনুপাত আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, এই হলো অঙ্কটা। চলো করি। তাহলে গ্যাস বেলুনটির প্রথমে ব্যাসার্ধ, এটাকে ছোট r1 ধরে নিলাম। ঠিক আছে, এটা হলো 7 সেমি। তাহলে তখন বক্রতলের ক্ষেত্রফল কত ছিল, বক্রতল বা সমগ্রতল, বক্রতলের ক্ষেত্রফল সমান ছিল 4 পাই r1 স্কয়ার, এটা ছিল। আমি পরে মানগুলো বসাচ্ছি। এবারে ফোলানোর পরে ব্যাসার্ধ কত হবে না, 8 ধরলাম, কত হয়ে গেছে 21 সেমি। তাহলে এখন বক্রতলের ক্ষেত্রফল কত হবে, এখন বক্রতলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই r2 স্কয়ার, এটা হবে বর্গ সেমি, এটাও বর্গ সেমি। ঠিক আছে, অতএব বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে আমাদের বলেছে। অনুপাত কি হবে, বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত সমান 4 পাই r1 স্কয়ার ইস টু 4 পাই r2 এর স্কয়ার, এটা হবে। তাহলে 4 4 কেটে গেল, পাই ও কেটে গেল,
R1 মানে কত আমাদের 7 ইন্টু 7, আর R2 মানে হচ্ছে 21 ইন্টু 21। এবারে এই দুটোর মধ্যে ক্যালকুলেশন করি, 7 একে 7, 7 3 21, আবার 7 একে 7, 7 3 21, অর্থাৎ 1:3 3 হলো 9। তাহলে প্রথমের ক্ষেত্রফল আর পরের ক্ষেত্রফলের অনুপাত হলো 1:9। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্ক আমরা করি। 6 অঙ্ক কি বলছে দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো বাটি একটা বাটি তৈরি করছে, পাত দিয়ে 127 পূর্ণ 2/7 বর্গ সেমি পাত লেগেছে। তো বাটি তো আমরা সবাই দেখেছো, বাটির ওপরটা কি হয়, ফাঁকা থাকে, ফাঁকা অংশ থাকে না। তাহলে বাটি এরকম দেখতে হয়, অর্ধগোলক, তাই না? তাহলে এই বাটিটার যে তৈরি করেছে সেটা কত পাত লেগেছে না, 127 পূর্ণ 2/7 বর্গ সেমি। তো আমাদেরকে কি বের করতে বলেছে না, এই বাটিটার মুখের এখানটা কি ফাঁকা, তো তাই না, সবারই বাড়িতেই বাটি আছে। এই ফাঁকা অংশে যে ব্যাসটা, মুখের ব্যাসটা, সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে আমরা যদি ব্যাসার্ধ আর ধরে নিই, ব্যাসার্ধ যদি আর ধরে নিই, তাহলে ব্যাস কত হবে 2r। তাহলে অর্ধগোলকটার ওই যে পাতটা লেগেছে সেটা কি অ্যাকচুয়ালি কি লেগেছে, ওর বক্রতলের যে ক্ষেত্রফলটা তৈরি করতে সেটাই ওই পাতটা লেগেছে, তাই না? তাহলে ধরি বাটির মুখের ব্যাসার্ধ সমান r সেমি। তাহলে ব্যাস কত হবে 2r সেমি, আর ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল, কারণ উপরের অংশটা কি আমাদের ফাঁকা না, তাহলে শুধুমাত্র বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফল কি হবে 2πr² বর্গ সেমি, এটা হবে, তাই তো, যেহেতু অর্ধগোলক তাই। তাহলে এই 2πr² সমানই কি হবে, যতটা পাত লেগেছে সেটা, তাহলে 127 পূর্ণ 2/7, শর্তানুসারে 2πr² সমানই হচ্ছে আমাদের 127 পূর্ণ 2/7, বা 2 ইন্টু 22/7 ইন্টু r² সমানই, এটা পূর্ণ ভাঙলে কত পাবো, 7 7 49, আর 2 51, 1 হাতে রইল 5, 7 12 84, আর 5 89, 891/7। এবারে আটটা বের করে নিই প্রথমে, বা r² সমান হবে 891 ইন্টু 7, উপরে যাবে, নিচে 7টা বসলো, 2 আর 22 নিচে বসবে। এই হলো 7 7 কেটে যাবে, 2 11, সরি 11 দিয়ে কাটে, 11 2 এ 11 8 88, 11 কে 11, বা r² সমান পেলাম আমরা 81/4, 2 দুগুণে 4, বা r সমান পাবো √81/4 মানে 9/2, কারণ 9 এর বর্গ হচ্ছে 81 আর 2 এর বর্গ হচ্ছে 4। অতএব 2r সমান কি পাবো তাহলে আমরা, 2 ইন্টু 9/2, 2 2 কেটে গেল 9, তাহলে 9 সেমি হবে আমাদের ওই বাটিটির মুখের ব্যাস। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা আমরা যাই। 7 অঙ্কে কি বলেছে দেখি, এটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি, ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। তাহলে লোহার গোলা বলে দিয়েছে, তার ব্যাসার্ধ হচ্ছে 2.1 সেমি, তাহলে তার কত ঘন সেমি লোহা আছে দেখতে বলেছে, তার মানে আয়তন বের করতে বলেছে, আর বক্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, বা সমগ্রতলের ক্ষেত্রফল বের করতে বলেছে, একই ব্যাপার। তাহলে লোহার গোলার ব্যাসার্ধ
r সমান 2.1 সেমি, এটা বলে দেওয়া আছে 2.1 সেমি। তাহলে ওর আয়তন কত হবে? 4/3 পাই আর কিউব। তো 4/3 22/7 2.1 2.1 2.1 বসিয়ে দিলাম। এবারে ক্যালকুলেশন করে নেব। দেখো দশমিক তুলে দিলে কি পাবো? 4 22 21 21 21 উপরে 3 7 আর এই যে দশমিক তুলে দিলে নিচে একটা করে 10 পাবো সবারই, হয়েছে? এবারে ক্যালকুলেশন করি আমরা। 7 থেকে 7 7 3 21 3 3 কেটে গেল। আর কাটবো? আর কাটার দরকার নেই আমাদের, কারণ নিচে শূন্য থাকলে দশমিক বসাতে সুবিধা হবে আমাদের। তাহলে 4 22 88 আর 21 21 441 441 আর 88 গুণ করতে হবে। 8 1 8 8 4 32 17 3 8 4 32 আর 3 35 সেম আবার বসবে। 8 0 7 8 8 3 3 8 8 0 8 বাই নিচে একের পিছনে 3টে শূন্য, এত ঘন সেমি। যেহেতু আয়তন তাই ঘন সেমি। তাহলে দেখো 3 ঘর পর দশমিক আমাদের বসবে, অর্থাৎ 38.808 ঘন সেমি আমাদের ওই গোলাটিতে লোহা আছে। বুঝা গেল? এবার বক্রতলের ক্ষেত্রফলটা বা সমতলের ক্ষেত্রফলটা বের করি। বক্রতলের ক্ষেত্রফল সমান হবে 4 পাই r স্কয়ার। আশা করি তোমাদের সূত্র মুখস্থ হয়ে গেছে। 4 ইন্টু 22/7 2.1 2.1। এখানে কেটে দিই আমরা, একবারই কেটে দিচ্ছি। 7 3 21 0.3 88 আর 63 গুণ করলে কত হয়? 88 আর 63 3 8 24 3 8 24 আর 1 24 আর 2 26 8 6 48 হাতে রইল 4 8 6 48 আর 4 52 4 4 5 5 অর্থাৎ 5 5 4 4। এবার ক ঘর পর দশমিক ছিল? 1 ঘর আর 1 ঘর 2 ঘর, 55.44 বর্গ সেমি। এই হলো ওই লোহার গোলাটির বক্রতলের ক্ষেত্রফল। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আজকে এই পর্যন্ত থাক। পরের ভিডিওতে আমরা বাকি অঙ্কগুলোকে কমপ্লিট করে নেবো, ঠিক আছে? যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে জানিয়ে দিতে ভুলবে না। ওকে, চলো।